ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 9-এর ইতিহাসের সেকেন্ড চ্যাপ্টারের একটা বিষয়। এই বিষয়টি হলো ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের মস্কো অভিযান বা রাশিয়া আক্রমণ। আমরা কথা জানি, অনেক ভিডিওতে শুনেছি, নেপোলিয়ন বোনাপার্ট একজন সাম্রাজ্যবাদী, একজন যোদ্ধা, একজন সেনানায়ক হিসাবে পরিচিত। পাশাপাশি তিনি দেশের অভ্যন্তরে একজন সুশাসক ও দক্ষ শাসক। তিনি ইতিপূর্বে স্পেন আক্রমণ করে স্পেনের জনগণের সংগ্রামের কাছে পরাজিত হয়েছেন। ইতিপূর্বে তিনি ইংল্যান্ডের কাছে নীলনদের যুদ্ধে, ট্রাফালগারের যুদ্ধে পরাজিত হয়েছেন। তবুও তিনি তার সাম্রাজ্যবাদী নীতিকে অন্য দেশের উপর আক্রমণ করার নীতিকে ত্যাগ করেননি। তিনি উচ্চ আকাঙ্ক্ষী। তিনি বাস্তবের সঙ্গে নিজেকে না মিলিয়ে তিনি মনে করেন ক্ষমতার সীমানা নেই, ক্ষমতা আনলিমিটেড, পাওয়ার আনলিমিটেড, এটা তিনি মনে করেন। তাই আমরা দেখব নেপোলিয়নের জীবনের সবথেকে বড় ভুল, নাটকীয় ভুল, মারাত্মক ভুল, ক্ষতিকারক ভুল হলো মস্কো অভিযান 1812 সালে। নেপোলিয়ন বোনাপার্ট রাশিয়ার জার আলেকজান্ডারের সঙ্গে ইতিপূর্বে 1807 সালে আমৃত্যু বন্ধুত্বের চুক্তি সম্পাদন করেন। ইতিপূর্বে 1808 সালে টিলজিতের সন্ধিতে স্বাক্ষর করেন, একে অপরকে আক্রমণ করবে না এই প্রতিশ্রুতি রাশিয়ার সম্রাট জার আলেকজান্ডার এবং ফরাসি সম্রাট, ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট দিয়েছিলেন। কিন্তু আমরা লক্ষ্য করি যে টিলজিটের সন্ধিকে মেনে নিতে পারেনি। টিলজিটের সন্ধির শর্তগুলিকে জার আলেকজান্ডার বিশ্বাস করতে পারেননি, নেপোলিয়নকে বিশ্বাস করতে পারেননি। টিলজিটের সন্ধিকে না মানার পশ্চাতে, অর্থাৎ রাশিয়া নেপোলিয়ন বোনাপার্ট আক্রমণ করেন, তার পশ্চাতে একাধিক কারণ আমরা লক্ষ্য করি। 1 নম্বর কারণ হলো 1807 সালে টিলজিটের যে সন্ধি হয়েছিল ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের সঙ্গে রাশিয়ার সম্রাট জার আলেকজান্ডার উভয়ের মধ্যে। রাশিয়ার জার আলেকজান্ডার উপলব্ধি করেন যে তুর্কিকে বিভাজন করলে নেপোলিয়ন বোনাপার্ট তা মেনে নেবে না। রাশিয়া এবং ফ্রান্সের মধ্যে বিরোধের দ্বিতীয় কারণ হল নেপোলিয়ন বোনাপার্ট সুইডেনের বিরুদ্ধে যে কথা দিয়েছিল সুইডেন দখল করবে না, সেই কথা জার আলেকজান্ডারকে দিয়েছিলেন, কিন্তু সে কথা নেপোলিয়ন বোনাপার্ট রাখেননি।
যার ফলে জার আলেকজান্ডার নেপোলিয়ন বোনাপার্টের উপর ক্ষুব্ধ হন। নাম্বার 3, কিছুদিনের মধ্যে নেপোলিয়ন যেভাবে সাম্রাজ্য বিস্তার করছে, একে একে বিভিন্ন রাজ্যকে দখলে নিয়ে তার তাবেদার রাষ্ট্রে পরিণত করছে, রাশিয়ার ক্ষেত্রেও এই নীতি তিনি প্রয়োগ করবেন। রাশিয়া কিছুদিনের মধ্যে ফ্রান্সের তাবেদার রাষ্ট্রে পরিণত হবে, এই কথা জার আলেকজান্ডার বুঝতে পেরেছিলেন। 4 নম্বর কি? 4 নম্বর বিরোধের কারণ হলো ফ্রান্সকে তোষণ করে চলছে রাশিয়া। ইউরোপের বিভিন্ন দেশ তোষণ করে চলছে, কিন্তু রাশিয়াও সেই পথই অনুসরণ করেছে। ফ্রান্সের প্রতি তোষণ করার নীতিকে রাশিয়া ত্যাগ করবে, রাশিয়া ত্যাগ করেছে। এতে নেপোলিয়ন ক্ষুব্ধ হয়েছেন। 5 নম্বর হলো তোমার ইংল্যান্ডের সঙ্গে রাশিয়ার যে সম্পর্ক, সেই সম্পর্ক তোমার ভালো সম্পর্ক ছিল, কিন্তু রাশিয়া উপলব্ধি করে যে শক্তি জোট গঠন করতে হবে। শক্তি জোট গঠন করতে গেলে ইংল্যান্ডের সঙ্গে জোট গঠন করতে হবে, অস্ট্রিয়ার সঙ্গে জোট গঠন করতে হবে। এইভাবে নেপোলিয়নের বিরুদ্ধে রাশিয়া তোমার শক্তি জোটে যোগদান করেছে। তারপর এই সব কারণে টিলজিটের সন্ধির যে মধ্যে দিয়ে যে বন্ধুত্ব গড়ে উঠেছিল নেপোলিয়ন বোনাপার্ট এবং রাশিয়ার সম্রাট জার আলেকজান্ডারের মধ্যে, সেটা নষ্ট হয়ে গেল এই কটা কারণের জন্য। তাহলে টিলজিটের সন্ধির কারণে নেপোলিয়ন বোনাপার্টের সঙ্গে তোমার রাশিয়ার বিরোধ উপস্থিত হলো, যে কারণে নেপোলিয়ন বোনাপার্ট রাশিয়াকে আক্রমণ করেছে। নাম্বার 2, 1 নম্বর কারণ বলবে যে উভয় দেশের মধ্যে যে বিরোধ এবং নেপোলিয়ন বোনাপার্ট রাশিয়াকে আক্রমণ করে, তার 1 নম্বর কারণ হলো টিলজিটের সন্ধির ব্যর্থতা বা ত্রুটি। নাম্বার 2, নেপোলিয়ন বোনাপার্ট, ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট গ্র্যান্ড ডাচি অফ পোল্যান্ড গঠন করেন। গ্র্যান্ড ডাচি অফ পোল্যান্ড কিভাবে গঠন করেন? পোল্যান্ডকে নিয়ে এবং রাশিয়ার কিছু ভূখণ্ডকে নিয়ে তিনি গ্র্যান্ড ডাচি গঠন করেছিলেন। তো নেপোলিয়ন ভবিষ্যতে পোল্যান্ডকে একটা স্বাধীন রাষ্ট্র বানাতে পারে, স্বাধীন রাষ্ট্রে পরিণত করতে পারে, এই ধারণা জারের হয়েছে। তাহলে পোল্যান্ড রাষ্ট্রের সঙ্গে রাশিয়ার ভূখণ্ড নেপোলিয়ন বোনাপার্ট জুড়ে দিতে পারে। তাহলে এই কারণে রাশিয়া সম্রাট জার আলেকজান্ডার নেপোলিয়নকে বিশ্বাস করতে পারল না। নাম্বার 3, বিরোধের 3 নম্বর কারণ হলো মহাদেশীয় ব্যবস্থা। মহাদেশীয় ব্যবস্থা কি তোমরা অন্যান্য ভিডিওতে দেখেছ। মহাদেশীয় ব্যবস্থা হলো নেপোলিয়ন বোনাপার্ট সামরিক শক্তি প্রয়োগ করে যুদ্ধ করে ট্রাফালগারের যুদ্ধে পরাজিত হয়েছেন। তার আগে নীল নদের যুদ্ধে ইংল্যান্ডের কাছে পরাজিত হয়েছেন। তাহলে একাধিক যুদ্ধে তিনি পরাজিত হয়েছেন, কিন্তু ইংল্যান্ডকে জব্দ করতে হবে। কিভাবে জব্দ করতে হবে? তাহলে ইংল্যান্ডের অর্থনৈতিক অবস্থা খুব ভালো। তোমরা জানো যে ইংল্যান্ডেই প্রথম বিশ্বে শিল্প বিপ্লব হয়েছে।
সেই শিল্পজাত দ্রব্য ইউরোপের বিভিন্ন দেশে, অস্ট্রেলিয়া, প্রাশিয়া, রাশিয়া, ইটালি, জার্মানির বহু রাজ্যে, রাশিয়া, এমনকি ফ্রান্সেও বিক্রি করত। এতে ইংল্যান্ডের কাছে প্রচুর অর্থ আসতো, লাভ হতো এবং তাদের শিল্প বিপ্লব অব্যাহত থাকত। তাহলে ইংল্যান্ড সেই অর্থ দিয়ে তার নৌশক্তিকে, তার সামরিক শক্তিকে সবল করছে, শক্তিশালী করছে। নেপোলিয়নের মনে হয়েছে যে এর সঙ্গে সামরিক দিক থেকে তো আমি পারলাম না, একাধিক যুদ্ধে আমি পরাজিত হয়েছি এবং একাধিকবার আমি ইংলিশ চ্যানেল পার করে আমার সেনাবাহিনী নিয়ে গিয়ে তাকে আক্রমণ করতে আমার ভয় পেয়েছে। তাই আমাকে ওই ইংল্যান্ডটাকে হাতে না মেরে ভাতে মেরে দিব, তার অর্থনৈতিক অবস্থাকে আমি পঙ্গু করে দিব, ফিনান্সিয়াল ক্রাইসিসের জায়গা আমি আর্টিফিশিয়ালি তৈরি করব আমার তরবারির সাহায্যে। আমি ইংল্যান্ডের তৈরি দ্রব্য জাহাজে ভর্তি করে অস্ট্রিয়ায় যাই, রাশিয়ায় যাই, ইটালির পরাধীন রাজ্যগুলিতে যাই, জার্মানির ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলিতে যাই, প্রাশিয়াতে যাই, আমি সব বন্ধ করে দেব গায়ের বলে। তাই তিনি স্পেনকে আক্রমণ করেছিলেন, যে ইংল্যান্ডের নৌশক্তির সঙ্গে ফ্রান্সের নৌশক্তিকে বৃদ্ধি করতে হবে। সেক্ষেত্রে তোমার স্পেনের যুদ্ধে তিনি পরাজিত হয়েছেন। তাহলে কন্টিনেন্টাল সিস্টেমকে কার্যকরী করতে গিয়ে তিনি কিন্তু ব্যর্থ হয়েছেন। কন্টিনেন্টাল সিস্টেমকে কার্যকরী করবার জন্যই তিনি হঠাৎ করে স্পেন দখল করতে গিয়েছিলেন, নিজের ভাই জোসেফকে সিংহাসনে বসিয়েছিলেন। পোল্যান্ড দখল করার নামে পোল্যান্ড দখল করতে গিয়ে তিনি স্পেনকে হঠাৎ করে আক্রমণ করেন, স্পেনের যুদ্ধে তিনি পরাজিত হয়েছেন। এইবার কি রাশিয়া কিন্তু অর্থনৈতিক দিক থেকে সংকটে পড়ছে। রাশিয়ার জনগণ ইংল্যান্ডের দ্রব্য পছন্দ করে, সেই পছন্দ দ্রব্য কন্টিনেন্টাল সিস্টেমে রাশিয়ার সঙ্গে চুক্তি আছে, টিলজিতে চুক্তি আছে। তাহলে সেই দ্রব্য এই রাশিয়ার জনগণ পাচ্ছে না, এতে রাশিয়া ক্ষুব্ধ হয়ে যাচ্ছে এবং রাশিয়ার জনগণ যার আলেকজান্ডারের উপরে ক্ষুব্ধ হয়ে যাচ্ছে। তাহলে এই কন্টিনেন্টাল সিস্টেম, জনগণ দ্রব্য পাচ্ছে না, আর রাশিয়ার দ্রব্য ইংল্যান্ডে কাঁচামাল, রাশিয়ার কাঁচামাল ইংল্যান্ডে যেত, ইংল্যান্ডের শিল্প বিপ্লবে কাজে লাগতো। তাহলে রাশিয়া এই কন্টিনেন্টাল সিস্টেমকে মানতে পারছে না। তাহলে এটাও একটা যুদ্ধের কারণ, রাশিয়ার সঙ্গে নেপোলিয়ন বোনাপার্টের একটা যুদ্ধের কারণ। মহাদেশীয় ব্যবস্থাকে কার্যকরী করতে গিয়ে রাশিয়ার সঙ্গে তোমার যে ভাবে বন্ধুত্ব করেছিল যে তুমি কন্টিনেন্টাল সিস্টেমকে কার্যকরী করতে আমাকে সাহায্য করো। 4 নম্বর কারণ, জারের সঙ্গে নেপোলিয়নের বিরোধের কারণ। রাশিয়ার সম্রাট জার আলেকজান্ডারের ভগ্নিপতি ওল্ডেনবার্গ একটা জায়গা, এই ওল্ডেনবার্গের ডিউককে ক্ষমতাচ্যুত করেন। তো রাশিয়ার ভগ্নিপতি, রাশিয়ার সম্রাট জার আলেকজান্ডারের ভগ্নিপতি ডিউককে ক্ষমতাচ্যুত করেছে। তো স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারছি যে জার আলেকজান্ডার নেপোলিয়নের প্রতি ক্ষুব্ধ হয়েছেন। 5 নম্বর, রাশিয়ার সঙ্গে নেপোলিয়নের বিরোধের 5 নম্বর কারণ হচ্ছে অস্ট্রিয়ার যুবরাজকে নেপোলিয়ন বোনাপার্ট বিয়ে করেছে। তো অস্ট্রিয়ার যুবরানীকে বিয়ে করেছেন, রাজ বললে ভুল কথাটা, যুবরানীকে বিয়ে করেছেন। কিন্তু তার আগে, অস্ট্রিয়ার যুবরানীকে বিয়ে করার আগে নেপোলিয়ন বোনাপার্ট কার সঙ্গে বিয়ে করবেন বলেছিলেন? ও রাশিয়ার সম্রাট আলেকজান্ডারের ভগ্নীকে,
বোনকে বিয়ে করার কথা প্রস্তাব দিয়েছিলেন। তো নেপোলিয়ন বোনাপার্ট সাম্রাজ্যবাদী, রাশিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ, তারপরে এত যোদ্ধা, আলেকজান্ডারের পছন্দ হয়নি, জারের পছন্দ হয়নি, ভগ্নির সঙ্গে বিয়ে দেয়নি। এতে কিন্তু নেপোলিয়ন ক্ষুব্ধ হয়ে গেছে, চটে গিয়েছে জারের উপর। তারপর অস্ট্রিয়ার যুবরানীকে বিয়ে করেন নেপোলিয়ন। দেখো, অস্ট্রিয়া কিন্তু ফ্রান্সের সম্রাটের জাতশত্রু, ফ্রান্সের চরম শত্রু, মানে তার শত্রুত্বের লিডিং পার্টে কিন্তু অস্ট্রিয়া। ইংল্যান্ডের কাছে যুদ্ধে পরাজিত হয়েছে, কিন্তু অস্ট্রিয়ার শাসক হচ্ছে প্রতিক্রিয়াশীল, আর ইংল্যান্ডের শাসক কিন্তু গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক, রাজতান্ত্রিক ইংল্যান্ডে। যাই হোক, আমরা কথা বুঝতে পারছি যে একাধিক কারণে, আমরা 5টা কারণ উল্লেখ করেছি। তোমার এই 5টা কারণের ফলে রাশিয়ার সঙ্গে আমরা দেখছি ফ্রান্সের সম্রাট নেপোলিয়নের বিরোধ বেঁধেছে। এবার কি হলো? বিরোধী থেকে গেল না। নেপোলিয়ন বোনাপার্টের টার্গেট হচ্ছে রাশিয়াকে দখল করতে হবে। রাশিয়ার রাজধানী মস্কো আমাকে আক্রমণ করতে হবে। তাই নেপোলিয়ন বোনাপার্টের বহু রাজ্য দখলে আছে, বেলজিয়াম দখলে আছে, বহু রাজ্য দখলে আছে, তোমার পোল্যান্ড দখলে আছে। তো এই সব দখলীকৃত যে রাজ্যগুলি তার অধীনে আছে, হ্যাঁ, নেপালস দখলে আছে, নেপালসে তার ভাই আছে, তারপরে তোমার ওয়েস্টফালিয়াতে তার ভাই সিংহাসনে, এক ভাই সিংহাসনে আছে। এই সব 20টা দেশের সেনাদের নিয়ে একটা সেনাবাহিনী গঠন করলেন। এই সেনাবাহিনীকে বলা হয় গ্র্যান্ড আর্মি। এই সেনাবাহিনীকে কি বলা হয়? গ্র্যান্ড আর্মি। বাংলায় বলে মহতী সেনা দল। এই মহতী সেনা দলের সেনা কত ছিল? সেনা ছিল 6,75,000। অন্যদিকে রাশিয়ার সেনা ছিল মাত্র 2 লাখ। এই 6,75,000 সেনা, তাহলে বহু দেশের সেনা নিয়ে কিন্তু এই সেনার মধ্যে, এই মহতী সেনা দলের সেনাদের মধ্যে একতা। সব দেশের সেনা যুদ্ধ করতে পারদর্শী না, দক্ষ না, তারা অনভিজ্ঞ। যাই হোক, একটা বিশাল সেনাবাহিনী নিয়ে তোমার কি করলো? টিলজিটের কাছে নিমেন নদী পার হয়ে, নিমেন নদীর পার হয়ে নেপোলিয়ন বোনাপার্টের নেতৃত্বে 6,75,000 সেনা ঝাঁপিয়ে পড়ল রাশিয়ার উপর, রাশিয়াকে আক্রমণ করলো। তো রাশিয়ার সেনা মাত্র 2 লাখ, কি করে পারবে এই বাহিনীর কাছে টিকে থাকতে? এবার রাশিয়া যুদ্ধে একটা নতুন কৌশল নিল। সেই কৌশলটা কি? সেই কৌশলটা হলো পোড়ামাটির নীতি। পোড়ামাটির নীতি কি? রাশিয়ার বাহিনী ভাবলো সম্মুখ যুদ্ধে, সরাসরি যুদ্ধে আমরা এই 2 লাখ সেনা যতই আমরা লড়াই করি না কেন, সংখ্যার দিক থেকে ওরা বেশি, আর নেপোলিয়ন বোনাপার্টের একটা দাপুট, তার নেতৃত্ব, তার কাছে আমরা খড়কুটোর মতো আমাদের সেনা উড়ে যেতে পারে। তাহলে আমাদের কৌশল হলো যে আমরা নেপোলিয়নের বাহিনীকে কোনো বাধা দেব না। আমাদের বিশাল ভূখণ্ড, আমরা পিছনে সরতে থাকব। আমরা ধীরে ধীরে পিছনে মস্কোর দিকে যাব, আর নেপোলিয়নের বাহিনী ভিতরে ঢুকুক। তা আমরা শস্য, জমির ফসল আমরা ড্যামেজ করে দেবো, আগুন ধরিয়ে দেব, আগুন ধরাতে লাগবে। তোমার খাবার ড্যামেজ করে দিল, পানীয় জলে বিষ মিশিয়ে দিল,
তারপরে নদীর জলে বিষ মিশিয়ে দিল। যা সম্পদ আছে, যা ব্যবহারযোগ্য জিনিস আছে, সব কিছু ধ্বংস করে পশ্চাৎ অপসারণ পিছনে সরতে লাগলো রাশিয়ার সেনারা। এইটাই হচ্ছে পোড়ামাটির নীতি। এইবার তোমার আক্রমণটা করেছিল তোমার সেপ্টেম্বর মাসে, 1812 সালে সেপ্টেম্বর মাসে 7 তারিখে আক্রমণ করেছে। এইবার কি হলো? এইবার তোমার এই যে পোড়ামাটির নীতি গ্রহণ করলো, আক্রমণটা প্রথমে করেছিল 1812 সালে 26শে জুন, প্রথম আক্রমণ। তারপর তোমার পিছু হটতে থাকে সেনাবাহিনী, পোড়ামাটির নীতি গ্রহণ করেছে, সমস্ত সম্পদ ধ্বংস করে ফেলা হচ্ছে। ভবিষ্যতে গড়া যাবে, এখন নেপোলিয়নের বাহিনীকে রুখতে হবে। এইবার এতে কি হচ্ছে, রাশিয়ার অভিজাত শ্রেণী, রাশিয়ার জনগণ, রাশিয়ার সরকারের প্রতি, আলেকজান্ডারের প্রতি বিতশ্রদ্ধ হলো, ক্ষিপ্ত হলো যে কাপুরুষের মতো ভূমিকা পালন করছে, এটা ঠিক করছে না। এটা জনমত যখন বিপক্ষে চলে যাচ্ছে, তখন বোরোডিনোতে রাশিয়ার সেনারা থমকে গিয়ে নেপোলিয়নের বাহিনীকে মোকাবিলা করতে শুরু করে। যুদ্ধ শুরু হয়ে গেল সরাসরি। এটা কবে শুরু হলো? 1812 সালে 7 সেপ্টেম্বর। আমরা আগে কি বলেছি? 26শে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই মাসে কিন্তু পোড়ামাটির নীতি গ্রহণ করা হয়েছিল। এইবার একটা দাগা, একটা ধাক্কা দিতে হবে নেপোলিয়নের বাহিনীকে। 7ই সেপ্টেম্বর নেপোলিয়নের বাহিনীকে তোমার করে ফেললো, বাধা দিল। এইবার প্রচুর সেনা মারা গিয়েছে, শীতের প্রকোপে, খাবার অভাবে, রোগে। এই সময় একটা রোগ দেখা দিয়েছিল, মহামারী রোগ। তাতে নেপোলিয়নের বাহিনীর বিরাট অংশ সেনা মারা গিয়েছিল। আর এই বড়ডিনোতে যে যুদ্ধ হলো, এই যুদ্ধটা 7 দিন হলো। 7 দিন হওয়ার পরে এই যুদ্ধেও বহু সেনা মারা গিয়েছে নেপোলিয়নের বাহিনীর। তারপরে 1 লাখ সেনা তখন ছিল। এই 1 লাখ সেনা নিয়ে তোমার নেপোলিয়ন বোনাপার্ট নিজের উদ্যোগে তোমার মস্কো অভিযান করে। এইবার রাশিয়ার সেনারা সেই আগের কৌশল, পোড়ামাটির নীতি গ্রহণ করেছে। তারা এই যে মস্কোতে অভিযান করলো তোমার নেপোলিয়নের বাহিনী, তখন মস্কোতেও তোমার আলেকজান্ডারের বাহিনী সরাসরি মোকাবিলা করলো না। মোকাবিলা করলে পারবে কিনা এটা একটা সন্দেহের ব্যাপার ছিল। তখন মস্কো থেকে তোমার পিটার্সবার্গ 300 মাইল দূরে, সেই 300 মাইল দূরে যার আলেকজান্ডার অবস্থান করছে, এবং সেখানেও প্রচুর সেনা রয়েছে। আর তোমার মস্কোতে 2 লাখ লোক বসবাস করত। তো মস্কো জনশূন্য হয়ে গেছে। ওই যে মাত্র কোনো ঐতিহাসিক বলছেন যে গোটা ইয়েতে আর কি মস্কোতে ওই 15,000-এর মতো লোক ছিল আর কি, বুঝতে পারছো? তা এইবার জনশূন্য হয়ে গেছে, একটা মানে কি বলবো, একটা থমথমে ভাব। এবার নেপোলিয়ন বোনাপার্ট সেনা নিয়ে তো উপস্থিত, এবার কার সঙ্গে যুদ্ধ করবে? যুদ্ধ করার তো কোনো শক্তি নাই। এইবার নেপোলিয়ন অপেক্ষা করছে। নেপোলিয়নের বহু সেনা মারা গিয়েছে, তার বাহিনী। এবার 1 লাখ সেনা ওখানে উপস্থিত, তার মধ্যেও কিছু মারা গিয়েছে। এবার তিনি 7 সপ্তাহ ওখানে অপেক্ষা করছেন। কোথায়? মস্কোতে, রাশিয়ার রাজধানী মস্কোতে সেনা নিয়ে অবস্থান করছে। যে 7 সপ্তাহ মানে কতদিন বলো? 35 দিন। তো 35 দিন অপেক্ষা করছে। তিনি আশা করছেন যে যার আলেকজান্ডার আমাকে একটা সন্ধি করার জন্য প্রস্তাব দিক। কিন্তু যার আলেকজান্ডারের মানসিক দৃঢ়তা, বুঝলে, তার মনোবল, এবং রাশিয়ার জনগণের মধ্যে একটা সংগ্রামশীল জাতীয়তাবাদ, দেশপ্রেমে উদ্বুদ্ধ রাশিয়ার জনগণ, তো তারা যুদ্ধ
বন্ধ করে তার সঙ্গে নেপোলিয়ন বোনাপার্টের মতো একটা ভয়ঙ্কর শাসক, তার সঙ্গে চুক্তি করার কোনো প্রশ্নই উঠে না। এইবার তোমার 35 দিন অপেক্ষা করার পরে কি হলো, তোমার জনশূন্য তোমার এতে সেখানে কি করলো, এইবার ওই যে পিটার্সবার্গ ওখান থেকে সেনা মুভ করলো, মস্কোতে আসলো। মস্কোতে এসে রাশিয়ার সেনা তো মারা যায়নি, খুব অল্প মারা গেছে। আমি এখানে একটা বলি, এখানে একটু ভুল বাদ গিয়েছে, যেটা হলো যে তোমার ওই যে বড়ডিনোতে যে যুদ্ধ হয়েছিল, বড়ডিনোতে যুদ্ধে তোমার নেপোলিয়ন বোনাপার্টের সেনা মারা গিয়েছিল। ওই যুদ্ধটা সরাসরি, যেহেতু ওর সংখ্যা বেশি, ওই যুদ্ধেতে 30,000 মারা গিয়েছিল তোমার এর বাহিনী, নেপোলিয়নের বাহিনী, আর রাশিয়ার বাহিনী 40,000 মারা গিয়েছিল। তো রাশিয়ার তো তখনও 1,60,000 সেনা আছে, সেই সেনা দিয়ে পিটার্সবার্গ থেকে তোমার আক্রমণ চালায়। আক্রমণ চালানোর এক্ষেত্রেও কিন্তু যুদ্ধ না করে গোটা মস্কোকে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। এবার বহু সেনা নেপোলিয়ন বোনাপার্টের তোমার আগুনে পুড়ে যায় এবং পালিয়ে যায়। শেষ পর্যন্ত নেপোলিয়ন বোনাপার্টের মাত্র ওই কি বলবো, বিভিন্ন মত আছে, তোমার 30 থেকে 50,000 সেনা নিয়ে তিনি পিছনে ফিরতে আসেন। তো পথের মধ্যেও তার 50,000 নিয়ে তিনি দেশে ফিরেন, 30 থেকে 50,000। তো যে সেনা ছিল 1 লাখের, তা ফেরার পথে ওখানে আক্রান্ত হয়। আরেকটা কথা বলি, যেটা হলো যে পোড়ামাটির নীতির সঙ্গে রোগাক্রান্তের বিষয়টা গুরুত্বপূর্ণ। তার সঙ্গে যে সময়ে রাশিয়াতে শীত আসে, হ্যাঁ, একটা শীত তো প্রকৃতির ব্যাপার, সেখানে ধরো 6 মাস আগেই শীত চলে এসছে। শীত আসার কথা যে সময়ে চরম শীত, তার 6 মাস আগে, ঠিক যথাসময়ের 6 মাস আগেই শীত চলে এসছে। এতে কিন্তু নেপোলিয়নের বাহিনীর বিরাট ক্ষতি হয়েছে। ওই শীত সহ্য করার মতো ক্ষমতা নাই। হ্যাঁ, বরফের ঝড়, শীত, কনকনের শীত, হ্যাঁ, রাশিয়ার মানে এত প্রতিকূল আবহাওয়া, সেই আবহাওয়াতে বিদেশি কোনো সেনা, ওই 20টা দেশের সেনা, ফ্রান্স মানে সেনা মানে প্রকৃতির সঙ্গে অ্যাডজাস্ট করতে পারেনি। যাই হোক, এইভাবে আমরা দেখলাম যে মস্কো আক্রমণ করতে গিয়ে নেপোলিয়ন বোনাপার্টের মাত্র তোমার 30 থেকে 50 যাই হোক এই সেনা নিয়ে তিনি দেশে ফিরে আসেন। যাই হোক, আমরা দেখলাম যে নেপোলিয়ন বোনাপার্ট মস্কো অভিযান করে, মস্কোর বিরুদ্ধে যুদ্ধ করে তিনি ব্যর্থ হয়েছেন, তিনি পরাজিত হয়েছেন। যুদ্ধ কৌশল রাশিয়ার মারাত্মক ছিল এবং এই কৌশল না গ্রহণ করলে কিন্তু রাশিয়ার সেনা নেপোলিয়ন বোনাপার্টের কাছে পারত না, এটা আমাদের বিশ্বাস। যাই হোক, আমরা একজন ঐতিহাসিক ডেভিড থমসন, তিনি তো অনেক জায়গায় অনেক কথা বলেছেন, এখানে বলছেন ডেভিড থমসন কি বলছেন, নেপোলিয়ন বোনাপার্ট, ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের সব থেকে বেশি ভুল, এটা হচ্ছে নাটকীয় ভুল, এটা নাটকীয় ভুল, এ ভুল হচ্ছে মারাত্মক ক্ষতিকারক ভুল। এত ভুল করেছেন, তিনি ভুলে গিয়েছিলেন যে ক্ষমতার একটা সীমানা আছে, পাওয়ার আনলিমিটেড নয়, পাওয়ার ইজ লিমিটেড। যাই হোক, একটা ম্যাটার অফ প্রেস্টিজ, 6.5 লাখ সেনা, 20টা দেশের সেনা নিয়ে, গ্র্যান্ড আর্মি, কোন মুখে নিয়ে লজ্জা ঘৃণায় এত বড় দাপুটের শাসক নেপোলিয়ন বোনাপার্ট, যিনি বলেন যে ইম্পসিবল ওয়ার্ডটা বোকাদের অভিধানে থাকে, ইম্পসিবল ওয়ার্ড আমার অভিধানে না, আমি তো বোকা না। সেই নেপোলিয়ন বোনাপার্ট, তার আগেই বোঝা উচিত ছিল, শুধু থমসনের কথা কেন, তার বড় ভুল, তিনি নিজেও এই কথা স্বীকার করেছেন, আমার বড় ভুল হয়েছে। তিনি তো একটা করে ভুল স্বীকার করছেন। স্পেনের যুদ্ধে স্পেনবাসীকে আক্রমণ করে
স্পেনের নিজের ভাই জোসেফকে সিংহাসনে বসিয়ে ফার্দিনান্দকে সিংহাসনচ্যুত করে সুযোগের সদ্ব্যবহার করেছিলেন স্পেনের রাজনৈতিক অস্থিরতার কারণে। স্পেন কথা দিয়েছিল স্পেনের মধ্য দিয়ে পোল্যান্ড আক্রমণ করবে, কিন্তু পোল্যান্ড আক্রমণ করা তার সঙ্গে সঙ্গে স্পেনকে আক্রমণ করা, এটা মারাত্মক ভুল করেছে। স্পেনিশ আলসার বলেছিলেন, তারপরেও ভুল করলেন। এই নাটকীয় ভুল, এই মারাত্মক ভুল, এই ক্ষতিকারক ভুল। মাত্র 30 থেকে 50,000 সেনা নিয়ে তিনি দেশে ফিরলেন। নেপোলিয়ন কেন ব্যর্থ হলেন? এবার আমরা একটু কাটাছেড়া করি যে কেন ব্যর্থ হলেন। এত বড় দাপুটে সম্রাট, এত বড় দাপুটে সম্রাট, এক নাম্বার ক্ষমতার দম্ভ, অহংকার। ক্ষমতা আমার আছে, কে কি করবে। গোটা ইউরোপে একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো বানাবো, একটা রাষ্ট্রের অন্তর্গত নিয়ে করব আমি। যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে এক একটা দেশ স্বতন্ত্র থাকবে, তারা স্বায়ত্ত শাসনের অধিকার ভোগ করবে। আর যুক্তরাষ্ট্রীয় কাঠামোর হেডে হেডে উঁচুতে সর্বোচ্চে আমি থাকব। এত বড় ক্ষমতার দম্ভ কেন? বোঝা উচিত যে ক্ষমতার দম্ভ মানুষকে কোনো শাসককেই অতি শিখরে পৌঁছাতে দেয় না, বেঁচে থাকতে দেয় না। নাম্বার 2, উচ্চ আকাঙ্ক্ষা। মানুষের আশা থাকা ভালো, আকাঙ্ক্ষা থাকা ভালো, টার্গেট থাকা ভালো। টার্গেট না থাকলে কিছু হয় না, জীবনে চলার পথটা এলোমেলো হয়ে যায়, আঁকাবাঁকা পথে চলে, ঠিক লক্ষ্যে পৌঁছানো যায় না। তাই উচ্চ আকাঙ্ক্ষা মানুষের মধ্যে থাকতে হবে, কিন্তু পাশাপাশি এটাকে উচ্চ আকাঙ্ক্ষা বাস্তবে রূপায়িত হবে তো। উচ্চ আকাঙ্ক্ষাকে বাস্তবসঙ্গতভাবে আমি পূরণ করতে পারবো তো, এই প্রশ্নটা করা উচিত। নেপোলিয়ন বোনাপার্টের মধ্যে এই উচ্চ আকাঙ্ক্ষা কিন্তু ছিল না। তিনি যোদ্ধা, তিনি ফ্রান্সের রাজমুকুট যখন ধুলাই লুঠিত সেই জায়গায় দাঁড়িয়ে ফ্রান্সকে রক্ষা করেছিলেন, ফ্রান্সের আভ্যন্তরীণ ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা এনেছিলেন। একের পর এক রাজ্য দখল করার নীতি, উচ্চ আকাঙ্ক্ষা, এই যে মারাত্মক ভুল হতে পারে, এই উচ্চ আকাঙ্ক্ষার কথা তিনি তো ভাবেননি। নাম্বার 3, আরে এত বড় একটা স্থলপথের দেশ, সেই দেশকে আমি আক্রমণ করতে যাচ্ছি, আর আমি ইংল্যান্ডের কাছে পরাজিত হয়েছি। সমুদ্রের রানী ইংল্যান্ড, শিল্প বিপ্লবের পীঠস্থান ইংল্যান্ড, অর্থনৈতিক দিক থেকে মজবুত ইংল্যান্ড, নৌ শক্তিতে বলিয়ান ইংল্যান্ড, তার সঙ্গে আমি বোঝাপড়া করলাম না। একটা তো চুক্তি করা উচিত ছিল, আন্ডারস্ট্যান্ডিং করা উচিত ছিল, না করেই মস্কো অভিযান, রাশিয়া অভিযান, তার মারাত্মক ভুল। এ কারণেও তিনি ব্যর্থ হয়েছেন। নাম্বার 4, নেপোলিয়ন বোনাপার্ট সাম্রাজ্যবাদী, নগ্ন সাম্রাজ্যবাদী, কোনো রাগঢাক নাই, কোনো লজ্জা ঘৃণা নাই, প্রকাশ্য যুদ্ধ করে রাজ্য গ্রাস করার নীতি তার। এটাকে রাশিয়ার জনগণ মেনে নিতে পারে? হ্যাঁ, রাশিয়াতে ন্যাশনালিজম কাজ করেছে, শুধু 2 লাখ সেনা না, তার সঙ্গে দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। তারা নেপোলিয়নের বাহিনীর বিরুদ্ধেও যুদ্ধ করতে প্রস্তুত ছিল। এই যে ন্যাশনালিজম, এই ন্যাশনালিজম, সংগ্রামী মানসিকতা, এবং যে 2 লাখ সেনা, তাদের মধ্যে সংগ্রামশীল জাতীয়তাবাদ, দেশপ্রেম। তারা শুধু ভাড়াটে সেনা ছিল না, ভাড়াটে সেনার পাশাপাশি তারা দেশকে, নেপোলিয়নের এই অ্যাগ্রেসিভ অর্থাৎ এই যে উগ্র মানসিকতার মানুষ, তার সাম্রাজ্যবাদকে রুখে দিতেই হবে। এই যে জনগণের সংগ্রামী মানসিকতা, এটা নেপোলিয়ন বোনাপার্টের পতনের একটা কারণ। নাম্বার 5,
রাশিয়ার সেনাবাহিনী দক্ষ ছিল, সে দেশের জল, হাওয়া, প্রাকৃতিক অবস্থা, তোমার বরফের ঝড়, সেখানে বিশাল বরফ পড়ে, তা সত্ত্বেও তাদের কাছে এটা স্বাভাবিক, তারা অভ্যস্ত। কিন্তু আর সেনারাও ছিল যুদ্ধে পটু। নেপোলিয়নের বাহিনী 20টা দেশের বাহিনী, তার সেনাবাহিনী, তার দক্ষতা ছিল ঠিকই, তার সেনাবাহিনীর দক্ষতা ছিল, কিন্তু অন্যান্য দেশগুলি তো তিনি দখল করে নিয়েছেন। নতুন সদ্য স্বাধীনতা, তার অধীন রাষ্ট্র, তারা তো তাদের সেনারা খুব একটা দক্ষ ছিল না। তাদের মধ্যে একটা ইন্টিগ্রিটি, তাদের মধ্যে ন্যাশনালিজম ছিল না। এই ভূখণ্ড দখল করে কার হবে? এই ভূখণ্ড দখল করে তো নেপোলিয়ন বোনাপার্টের রাজত্ব হবে। তো পোল্যান্ডের সেনা তারা কি আন্তরিকভাবে যুদ্ধ করবে? অস্ট্রিয়ার সেনা তারা কি নেপোলিয়নের পক্ষে আন্তরিকভাবে যুদ্ধ করবে? ইটালির সেনা তারা কি আন্তরিকভাবে যুদ্ধ করবে? না, কখনই করতে পারে না। তাই এই সেনার যে অদক্ষতা নেপোলিয়ন বোনাপার্টের, সেটা তার পরাজয়ের একটা কারণ। 6 নম্বর তোমার পতনের কারণ কি? দেখো, শীত যে সময় আসে রাশিয়াতে, ঠিক তার 6 মাস আগেই, ঠিক সময়ের আগেই শীতের আবির্ভাব হয়েছে। এটা নেপোলিয়নের বাহিনীর পক্ষে ক্ষতিকর হয়েছে, সেই শীতের প্রকোপকে সহ্য করতে পারেনি। 7, নেপোলিয়ন যোগাযোগ ব্যবস্থাকে আগে রক্ষা করা উচিত ছিল। সেনাবাহিনী যেখান দিয়ে যাবে তার যোগাযোগ রক্ষা করা দরকার ছিল, কিন্তু যোগাযোগ ব্যবস্থা তোমার অরক্ষিত ছিল। তার মানে সিকিউরিটি নেই, তার সেনা যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। তাহলে অরক্ষিত যোগাযোগ ব্যবস্থা একটা অনুন্নত ছিল, নেপোলিয়নের বাহিনী এতে পরাজিত হয়েছে। নাম্বার 8, দেখো, নেপোলিয়ন বোনাপার্টের দৃঢ় মনোবল তো আছেই, তা না হলে কি পারে? তা না হলে পারে না। কনসুলেট হিসাবে ডাইরেক্টরি শাসনে তিনি যেভাবে দক্ষতার সঙ্গে ফ্রান্সকে ঐক্যবদ্ধ রেখেছে এবং একের পর এক রাজ্য আক্রমণ করেছে। আরে ভাই, 40টারও বেশি যুদ্ধ করেছেন নেপোলিয়ন বোনাপার্ট। তাহলে তার মনোবল তো ছিলই, এটা আমাদের স্বীকার করতেই হবে। কিন্তু রাশিয়ার যার আলেকজান্ডার, তারও ব্যাপক মনোবল ছিল, তার ছিল দেশপ্রেম। সেই মনোবলের কাছে নেপোলিয়নের বাহিনী পরাজিত হতে বাধ্য। মনোবল না থাকলে তো ও মস্কো থেকে 300 মাইল দূরে তোমার পিটার্সবার্গ থেকে যে আর কিছু করতে পারবো না, যাই একটু নেপোলিয়ন বোনাপার্টের সঙ্গে আমি একটা চুক্তি করে ফেলি। চুক্তি করলেই তো ভুল হতো না, তো চুক্তি তো করেননি। তাহলে তার দৃঢ় মনোভাব, দৃঢ় মানসিকতা এই যুদ্ধের সাফল্য এনে দিয়েছে। নাম্বার 9 নাম্বার কি? নেপোলিয়নের কিছু ভুল আছে। নেপোলিয়ন একটা ভাবা উচিত ছিল যে এত বড় একটা রাশিয়ার সাম্রাজ্যকে আক্রমণ করা ঠিক নয়। আমি ইংল্যান্ডের মিশরের যুদ্ধে, নীলনদের যুদ্ধে আমি পরাজিত হয়েছি। ট্রাফালগারের যুদ্ধে ইংল্যান্ডের কাছে আমি পরাজিত হয়েছি। তাহলে আমার যুদ্ধের অভিজ্ঞতা আছে, সেই এক্সপিরিয়েন্সকে আমার কাজে লাগানো উচিত। আমার ভুল হয়েছে। যাই হোক, নেপোলিয়ন এই যে তোমার এই সমস্ত ভুল করেছেন, তো নিজেও তিনি শেষ পর্যন্ত স্বীকার করেছেন যে আমি ভুল করেছি। যাই হোক, এই যে মস্কো অভিযান অর্থাৎ ফ্রান্স আর রাশিয়ার মধ্যে যে যুদ্ধ, নেপোলিয়ন বোনাপার্টে, এই যুদ্ধ কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। আমরা দেখব যে আগামী দিনে এই যে যুদ্ধ, 1812 সালের যে যুদ্ধ, এই যে যুদ্ধ মস্কো অভিযান নেপোলিয়ন বোনাপার্টে, এরপরে আমরা দেখব যে হিটলার তোমার 1939 সালে হিটলার রাশিয়ার সঙ্গে ঠিক ওই রকম টিলজিটের সন্ধিকে অমান্য করে যেমন আক্রমণ করেছে নেপোলিয়ন বোনাপার্ট, হিটলারও কিন্তু পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে পরে আবার রাশিয়াকে আক্রমণ করেছে। কে? এখানে জার্মান শাসক। এটা হলো জার্মান শাসক তখন, আর এই নেপোলিয়ন হচ্ছে ফ্রান্সের শাসক। এই ঠিক একইভাবে
নেপোলিয়ন বোনাপার্ট যেমন পরাজিত হয়েছেন, তেমনিভাবে তোমার এই হিটলার পরাজিত হয়েছে। তবে একটা কথা কি, যে হিটলারের পরাজয়ের নেপোলিয়ন বোনাপার্টের পরাজয়ের যে শিক্ষা, সেই শিক্ষাটাকে তোমার হিটলারের গ্রহণ করা উচিত ছিল। হিটলারও ঠিক সেইভাবে পরাজিত হয়েছে। যাই হোক, এই যুদ্ধের তাৎপর্য হলো যে নেপোলিয়ন যখন তোমার এক নম্বর তাৎপর্য হয়েছে নেপোলিয়ন তোমার পরাজিত হয়েছে। এক নম্বরে আমরা বলতে পারি যে নেপোলিয়নের যে মিলিটারি পাওয়ার সামরিক শক্তি ধূলিসাৎ হয়ে গেছে। নাম্বার 2, রাশিয়া, অস্ট্রিয়া, ইংল্যান্ড, এই সমস্ত দেশে নতুন করে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। কিসের উদ্দীপনা, কিসের উৎসাহ? যুদ্ধ করার উৎসাহ। তারা নতুন উদ্যোগে রাশিয়া, ইংল্যান্ড, প্রাশিয়া, ইটালি, ইংল্যান্ড, সবাই কিন্তু অস্ট্রিয়া, সবাই নেপোলিয়নের বিরুদ্ধে নতুন উৎসাহ উদ্দীপনা নিয়ে যুদ্ধ শুরু করেছে। এটা হচ্ছে তাৎপর্য নাম্বার 2। নাম্বার 3 কি, নেপোলিয়ন বোনাপার্ট তোমার ফ্রান্সের ভিতরে আমরা দেখব যে তাৎপর্য, ফ্রান্সে তোমার অনেক দিন ধরে অনুপস্থিত, অনেক কমাস ধরে অনুপস্থিত আছেন ফ্রান্সে। এই সুযোগে ফ্রান্সের তার বিরুদ্ধে চক্রান্ত হয়। চক্রান্তকারীরা প্রচার করে যে নেপোলিয়ন বোনাপার্ট মারা গেছে, মস্কো অভিযান করে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে বেটা মারা গিয়েছে। এইটা একটা প্রচার হয়েছে অভ্যন্তরে। এটা একটা তার জনপ্রিয়তা নষ্ট হয়েছে খানিকটা। 4 নম্বর তাৎপর্য, যুদ্ধের জন্য ব্যয় হয়েছে বিশাল। ফ্রান্স এই যুদ্ধের ব্যয়ভার গ্রহণ করেছে। আর ইউরোপের যেসব দেশে, ধরো নেপোলিয়নের দখল করা নেপলস, তার ভাই ওখানে শাসন করছে। নেপোলিয়নের দখল করা তোমার ওয়েস্টফালিয়া, সেখানে তার ভাই শাসন করছে। তারপরে তোমার যেখানে ওনার রাজ্য ছিল, সেখানে অর্থনৈতিক একটা চাপ পড়েছে, ক্রাইসিস দেখা দিয়েছে। তো সেসব জায়গাকার জনগণের উপর অর্থনৈতিক বোঝা চেপে পড়েছে, কর বৃদ্ধি করতে বাধ্য হয়েছে। জনমত তখন নেপোলিয়নের বিরুদ্ধে চলে গিয়েছে। তার ফ্রান্সের অর্থ সংকটের কারণে জনগণ তার বিরুদ্ধে তোমার ঐক্যবদ্ধ হয়েছে। আবার ইউরোপে যেসব দেশে তিনি দখল করেছিলেন, তার সেসব দেশের জনগণও এই অর্থনৈতিক চাপ সহ্য করতে না পেরে এই যুদ্ধের যে কস্ট, ওয়ার অফ কস্ট, যুদ্ধের ব্যয়, এটাকে সাধারণ মানুষকেই বহন করতে হয়েছে। তাহলে আমরা দেখছি নেপোলিয়নের এই যে যুদ্ধ করা, এটা একটা আর্থিক সংকট। এটা কিন্তু তাকে দুর্বল করে দিয়েছে। নেক্সট হচ্ছে, তাহলে আমরা দেখছি যে নেপোলিয়ন বোনাপার্ট মস্কো অভিযান করে বিরাট ভুল করেছেন। এটা নাটকীয় ভুল, এটা ক্ষতিকারক ভুল, মারাত্মক ভুল। এইখানে নেপোলিয়নের যে বিষয়, নেপোলিয়নের সম্পর্কে আমরা যেটা মূল্যায়ন করব, নেপোলিয়নের যে ইম্পারিয়ালিজম অর্থাৎ সাম্রাজ্যবাদের, তিনি যে সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করে অনেক দেশ দখল করেছেন, এই মস্কো অভিযান তার সাম্রাজ্যবাদের লাস্ট সং, শেষ সঙ্গীত। তাহলে আমরা তাৎপর্যগুলো 1-2 করে আলোচনা করলাম, কারণ আলোচনা করি। আমি লাস্টে আমরা এই সিদ্ধান্তে আসব, উপরের যে সব বিষয়গুলি নিয়ে আমি এতক্ষণ ভিডিওতে আলোচনা করলাম, এই আলোচনার ভিত্তিতে আমরা এই সিদ্ধান্তে আসব যে একক শক্তি চিরদিন ভাস্বর থাকে না। একক শক্তি চিরদিন তোমার টিকে থাকে না। কোনো শক্তি তোমার অবিনশ্বর নয়। শক্তি যতই প্রবল হোক, যতই শক্তিশালী হোক, সেই শক্তির পতন হবেই। প্রকৃতির অমোঘ নিয়মে হয় পতন। আর এক্ষেত্রে আমরা দেখছি নেপোলিয়ন বোনাপার্ট কৃত্রিমভাবে নিজে ভুল করে
মারাত্মক ভুল করে তিনি আত্মঘাতী এই যে যুদ্ধ, আত্মঘাতী যুদ্ধ, এই যুদ্ধ না করাই ভালো ছিল। তার তো অভিজ্ঞতা আছে, একাধিক যুদ্ধে সে পরাজিত হয়েছে। তারপরে শক্তি সঞ্চয় না করে কোনো যেসব দেশকে তিনি দখল করে নিয়েছিলেন সেসব দেশের জনগণের মধ্যে তার বিরুদ্ধে জাতীয়তাবাদ গড়ে উঠেছে। তাহলে সেই দেশের সেনারা আন্তরিকভাবে তার পক্ষ হয়ে যুদ্ধ করবে, তার স্বার্থে যুদ্ধ করবে, এটা আশা করা তার ভুল। আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে নেপোলিয়ন বোনাপার্ট যেভাবে মস্কো অভিযান করেছিলেন, সেই যুদ্ধের কাছ থেকে, সেই যুদ্ধ থেকে অনেক শিক্ষা নেওয়া উচিত, অনেক শাসকের শিক্ষা নেওয়া উচিত। অনেক সাম্রাজ্যবাদী নীতি যারা গ্রহণ করছেন আজকের আধুনিক যুগে, বর্তমানকালে যেসব দেশ নয়া উপনিবেশবাদ, নয়া সাম্রাজ্যবাদের নীতি গ্রহণ করছে, চীন, আমেরিকা, এই যে নয়া সাম্রাজ্যবাদী দেশ, এরা যেভাবে অন্য দেশের উপরে আধিপত্য বিস্তার করছে, অর্থনৈতিক দিক থেকে আধিপত্য বিস্তার করছে, শেষ পর্যন্ত তোমার রাজনৈতিক পাওয়ারটা প্রকৃত অর্থে নিজের হাতে নিয়ে নিচ্ছে। এটা কিন্তু চিরদিন টিকে থাকবে না। তাহলে নেপোলিয়ন বোনাপার্ট টিকে থাকতেন, তাহলে হিটলার টিকে থাকতেন, তাহলে মুসোলিনি টিকে থাকতেন। তাই আমরা এই শিক্ষা নেব এই যুদ্ধের কাছ থেকে, যে প্রত্যেকটা রাষ্ট্রেরই শিক্ষা নেওয়া উচিত যে চিরদিন টিকে থাকবে না, উত্থান পতন প্রকৃতির অমোঘ নিয়মে ঘটে। এক্ষেত্রেও আমরা সেটা লক্ষ্য করেছি যে খুব বাড়াবাড়ি আজকে বিশ্বে যে সমস্ত রাষ্ট্র অ্যাগ্রেসিভ, হ্যাঁ, এবার কি তোমার সন্ত্রাসবাদ দমনের নামে, হ্যাঁ, গণতন্ত্র রক্ষার নামে, মানবিক অধিকার রক্ষার নামে তারা সেই নেপোলিয়নের একটা বিকল্প, একটা কৌশল তারা অবলম্বন করছে, প্রয়োজনে নেপোলিয়নের নীতিকে কার্যকরী করছে। এটা কিন্তু চিরস্থায়ী নয়, এটা অস্থায়ী। ইতিহাস সত্যের ইতিহাস গণতন্ত্রের ইতিহাস সাধারণ মানুষের জয়ের ইতিহাস। সাধারণ মানুষ কিন্তু যুদ্ধ চায় না, সাধারণ মানুষ অন্ন, বস্ত্র, বাসস্থান চায়। তাহলে নেপোলিয়নের মতো শাসককে ভাবা উচিত ছিল। আর এই যে তার শিক্ষা, এই যুদ্ধে তার পরাজয়, একটা মান সম্মানের প্রশ্ন। তার একের পর এক এত বলিষ্ঠ, এত সুনাম তার যোদ্ধা হিসাবে, শাসক হিসাবে, রণকুশলী হিসাবে, তাহলে তার পরাজয় হলো কেন? এই শিক্ষাটা আমাদের মানব জাতিকে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে নিলেই ভালো হয়। তাহলে বিশ্বের সমস্ত দেশের অবহেলিত মানুষ শান্তি পাবে, অবহেলিত মানুষ অন্ন পাবে, অবহেলিত মানুষ বাসস্থান পাবে, শিক্ষা পাবে, মৌলিক সমস্যার সমাধান করতে পারবে, তারা পাবে, স্বাস্থ্য পরিষেবা পাবে। যাই হোক, আজকের ভিডিও এখানে আমি আলোচনা শেষ করলাম। তোমরা ভিডিওগুলো, প্রত্যেকটা ভিডিও দেখলে বুঝতে পারবে যে রিলেশন করা আছে আমার ভিডিওর মধ্যে। একটা দুটো দেখলে হয়তো বুঝতে পারবে না। যদি সব ভিডিওগুলো দেখো, তোমাদের একদম মনের মধ্যে গোটা ইতিহাসটা চোখের সামনে ভাসবে। আর দু একটা ভিডিও বানালে আমার সেকেন্ড চ্যাপ্টার হয়ে যাবে। আমি থার্ড চ্যাপ্টার যখন পড়াবো দেখবে যে আরও সোজা হয়ে গেছে। যাই, আজকের আলোচনা আমি এখানে শেষ করলাম। ভালো করে দেখবে, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশা আমি করি।